গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস ক্লাস। তো এখানে আমরা সায়েন্স প্র্যাকটিস ক্লাস করব। প্রত্যেকে যারা ক্লাসে আছো আমাদের ক্লাসগুলো ফলো রাখতে পারো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ যথাসময়ে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে। এই অ্যাপ ওপেন করলে তোমরা দেখতে পাবে পেড কোর্স অপশনটি। এখানে আমাদের এএনএম জিএনএম এর কিন্তু ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে, একদম রিসেন্ট ব্যাচ। আপকামিং পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, জুন মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু এই মাসেই হবে। তো প্রত্যেককে বলবো, যদি এএনএম জিএনএম পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও অবশ্যই ব্যাচে যুক্ত হতে পারো। এর আগেও কিন্তু আমরা কয়েক বছর ধরে এএনএম জিএনএম প্রস্তুতি দিচ্ছি এবং অনেক ক্যান্ডিডেট সফল হয়েছে। তো এএনএম জিএনএম এখানে তোমরা যত ভালো স্কোর করতে পারবে তত তুমি ভালো র্যাঙ্ক হবে এবং তুমি নিজের মতো কলেজ চুজ করতে পারবে। যাই হোক, তো এছাড়া আমাদের অন্যান্য ব্যাচ রয়েছে, আমরা অনেক পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকি। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের ব্যাচ ভিজিট করতে পারো। এবং মেন বিষয়টা হচ্ছে তোমাকে এক্সাম দেওয়ার আগে এক্সাম কি বিষয়ে এখানে আছে পরীক্ষা হয়, এক্সাম প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে। প্রত্যেকে যারা ক্লাসে আছে, এএনএম জিএনএম 2025-এর যে এক্সাম প্যাটার্ন ছিল সেটা যদি আমরা ফলো করি, যে লাইফ সায়েন্স থেকে টোটাল কিন্তু 50 মার্কস থাকবে। 50 মার্কস থাকবে লাইফ সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে 25, অর্থাৎ মেজর পার্ট কিন্তু সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স থেকেই কিন্তু 75 নাম্বার আছে। পাশাপাশি বেসিক ইংলিশ থেকে 15 নাম্বার, ম্যাথমেটিক্সে 10, জেনারেল নলেজ 10 নাম্বার। এই জেনারেল নলেজ থেকেও কিন্তু আবার দেখবে দুটো একটা সায়েন্সের প্রশ্ন থাকছে এবং লজিক্যাল রিজনিং 5 নাম্বার। টোটাল 115 নাম্বারের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে এবং সেক্ষেত্রে তুমি টাইম পাচ্ছ 1.5 ঘন্টা। টোটাল কোশ্চেনগুলো এমসিকিউ প্যাটার্নে থাকবে। তবে একটা মজার বিষয় হচ্ছে লাইফ সায়েন্সে 30টি কোশ্চেন থাকবে 1 নম্বরের এবং 10টি কোশ্চেন থাকবে 2 নম্বর। অর্থাৎ টোটাল তোমাকে 40টি কোশ্চেন ফেস করতে হবে। এবং কোশ্চেন নাম্বার ক্যাটাগরি নাম্বার 2-তে তোমার নেগেটিভ থাকবে না। তো 20 নাম্বার প্রশ্ন নেগেটিভ থাকছে না, এখানে 5 × 2 10 নাম্বার প্রশ্ন, অর্থাৎ টোটাল 30 নাম্বারে কোনো নেগেটিভ মার্ক থাকে না। বাদ বাকি কোশ্চেনে কিন্তু তোমার নেগেটিভ মার্ক থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশে হবে, শুধুমাত্র ইংলিশ তো ইংলিশেই হচ্ছে এবং লজিক্যাল রিজনিং এই পার্টটাও ইংলিশে কিন্তু থাকে। তাহলে পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে এটা, তোমাকে ফলো রাখতে হবে। এবং এই যে 115, এখানে তুমি যদি 80+ স্কোর করতে পারো, আশা করব সেই স্কোর তোমরা করতে পারবে, একটু খাটলে কিন্তু সম্ভব। ঠিক আছে, তাহলে ভালো র্যাঙ্ক হবে এবং তোমরা ভালো কলেজ সিলেকশন নিতে পারবে। যাই হোক, তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব, মূলত ক্যাটাগরি 1 থেকেই সলভ করব। ক্যাটাগরি 1-এ আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আলাদা আলাদা কোশ্চেন থাকে, যদিও আমরা একটু মিক্সড প্র্যাকটিস করছি। এএনএম জিএনএম থেকে ক্যাটাগরি 1, এখানে কিন্তু নেগেটিভ থাকবে, নেগেটিভ মার্ক থাকে এখানে। ঠিক আছে, এবং কত নেগেটিভ থাকে কি থাকে সেটা ইনস্ট্রাকশনে লেখা থাকে, তোমরা সেটা ফলো রাখবে। আমরা নিশ্চয়ই বলে দেব গতবার পরীক্ষা কেমন কি হয়েছিল। যাই হোক, তো আমরা একটা ক্লাস প্রোভাইড করব গত বছর ফিজিক্যাল সায়েন্সে কেমন প্রশ্ন ছিল এবং তার সলিউশনটা কিভাবে করতে হবে সেটা নিয়ে একটা ক্লাস অলরেডি করা হয়েছে। পাশাপাশি লাইফ সায়েন্সটাও আমরা প্রোভাইড করব, ক্লাসগুলো করতে থাকো। কোশ্চেন নাম্বার 1 আমরা আসছি, যে প্রোপেন এটি কোন ধরনের একটি হাইড্রোকার্বন। প্রত্যেকে যারা ক্লাসে আছো দেখো, পড়লে ভালো করে পড়তে হবে এবং পড়লে কিন্তু সম্ভব ভালো নাম্বার পাওয়া। ওকে, প্রোপেন এটি কোন ধরনের হাইড্রোকার্বন। দেখো, আমরা হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন গ্রুপগুলো পাচ্ছি। তো আমরা প্রোপেন, মিথেন, ইথেন এইগুলোকে বলি কার্বন বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রোপেনকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করা হয়। সম্পৃক্ত হচ্ছে কার্বন, কার্বনের শেষ কক্ষে কার্বনের টোটাল ইলেকট্রন হচ্ছে 6টি। এই 6টি ইলেকট্রনকে ভাগ করলে 2 + 4, অর্থাৎ শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। অর্থাৎ কার্বনকে এরকম 4টে হাত আকারে দেখানো হয়। যদি বলো এই সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাকে আমরা বলি অ্যালকেন গ্রুপ। অ্যালকেন গ্রুপ এর মধ্যে পড়ছে, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n = 1 তুমি যদি বসাও
তাহলে পাবে CH4। CH4টা হচ্ছে মিথেন, CH4টা হচ্ছে মিথেন। এই কার্বনের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ারিং করে আমরা এই বন্ধনটা পাই, এগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। এটা হচ্ছে CH4। n=2 যদি বসাও, যদি 2 বসাও তাহলে পাবে কি পাবে, C2H6। এর গেটআপটা কেমন হয়, কার্বন কার্বন এখানে এক, 3টে করে হাত এখানে বসিয়ে দাও, এখানে কার্বন কার্বন এক বন্ধন, একটা H একটা H একটা H, এই এটা হচ্ছে ইথেন। আর প্রোপেন হচ্ছে, প্রোপেনের সংকেতটা কি, প্রোপেনটা হচ্ছে তোমার C3H8। এই C3H8 হচ্ছে প্রোপেন। যদি n=4 বসাও তুমি পাবে বিউটেন। এটা হচ্ছে n=3। এগুলো সব অ্যালকেন গ্রুপ। অ্যালকেন গ্রুপ মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন এক বন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি হয় তুমি অ্যালকিন অ্যালকাইন গ্রুপ পাবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 2। নিচের উল্লেখিত কোনটি প্রকৃত ফল? ফলের মধ্যে আমরা রিয়েল ফ্রুট এবং ফলস ফ্রুট দুটো ভাগে ভাগ করি, প্রকৃত ফল অপ্রকৃত ফল। গর্ভাশয় যদি ফলে পরিণত হয় সেটা প্রকৃত, এবং তাছাড়া অন্য কিছু যদি হয়, বৃতি দলমণ্ডল ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে আমরা বলি অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। তো এরকম কোনটি হবে? আনারস, কাঁঠাল, আপেল, আঙুর। কোনটি প্রকৃত ফল? আনারস, কাঁঠাল, আপেল, আঙুরের মধ্যে আমরা দেখব যে আঙুরটা হচ্ছে প্রকৃত, আর এগুলোকে বলা হবে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত হয়? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত হয়? অপশনে 50 থেকে 60 বার প্রতি মিনিট, 70 থেকে 80, 40 থেকে 50, অপশন ডি 90 থেকে 100 বার। সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে বলবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 70 থেকে 80 বার। ইন জেনারেল পার মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন হয়। তুমি যদি দৌড়াও সেক্ষেত্রে বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। একটু ঠান্ডা হলে, মানে একটু ঠান্ডা হয়ে বসলে তুমি আবার কিন্তু এই রেটে ফিরে আসবে। সাধারণত এটা হয়, শিশুদের ক্ষেত্রে একটু বেশি হয়, ভ্রূণ অবস্থায় আরো বেশি হয়, 120 থেকে 180-র মধ্যে থাকে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 4। কোন রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করলে পরিবাহীতে উৎপন্ন তাপটা কত গুণ বাড়বে? কোন রোধের মধ্য দিয়ে যখন তড়িৎটাকে তুমি ডাবল করবে, তড়িৎ প্রবাহটাকে দ্বিগুণ করানো হবে, তখন উৎপন্ন তাপ কত হবে? তো এটা করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের সেই জুলের সূত্র। জুলের সূত্রটা কি বলছে? H proportional to I² RT। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, H কি? Hটা হচ্ছে উৎপন্ন তাপ, আর হচ্ছে পরিবাহী রোধ, টি হচ্ছে সময়। এখানে H হচ্ছে, আমরা একটা বাল্ব যদি জ্বালিয়ে রাখি কিছু সময় দেখবে একটু গরম হচ্ছে, বাল্বটা গরম হয়, বেশি সময় জ্বালালে বেশি গরম হবে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফল, উৎপন্ন তাপ। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়। আইটা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহটা কত হচ্ছে, তড়িৎ প্রবাহ। আরটা হচ্ছে পরিবাহী রোধ, বাধা। আর টিটা হচ্ছে এখানে সময়। তাহলে এই হচ্ছে সূত্র, যেটাকে জুলের সূত্র বলা হয়। এখানে তুমি যদি তড়িৎটাকে দ্বিগুণ করো, অর্থাৎ আইটাকে যদি তুমি 2i করো, তাহলে এখানে স্কোয়ার রয়েছে, 2i স্কোয়ার করলে এটা হয়ে যাবে
4i²। তাহলে এই যে হিসাব, এটা অনুসারে আমরা যদি করি 2i এর স্কোয়ার যদি করো তাহলে 4i² হবে। তাহলে এখানে উৎপন্ন তাপটা কিন্তু 4 গুণ হবে। যদি সময়টাকে দ্বিগুণ করো তাহলে তাপ দ্বিগুণ হবে, কারণ এটার মাথায় স্কোয়ার নেই। আর রোধটাকে যদি বাড়াও তাহলে উৎপন্ন তাপ বাড়বে, সেটা সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব যে 4 গুণ হবে। প্রবাহিত তড়িৎটাকে যদি আমরা ডাবল করি তাহলে তাপটা 4 গুণ হবে, উৎপন্ন তাপ 4 গুণ হবে। এই গল্পটা হচ্ছে এখানে। পরবর্তী কোশ্চেন, কোন যৌগে কার্বন কার্বন দ্বৈত বন্ধন থাকে? আমরা প্রথমে এই একটা কোশ্চেন দিয়ে আলোচনা করছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড এখানে কোন যৌগে থাকবে? ইথেন, ইথাইন, ইথাইল, ইথিলিন। কার্বন এবং কার্বনের মধ্যে দুটো বন্ধন থাকবে, কার্বন এবং কার্বনের মধ্যে ডাবল বন্ড। এখানে একটা এইচ, এখানে একটা এইচ দাও, এখানে একটা এইচ, এখানে একটা এইচ দাও, তাহলে আমরা পাচ্ছি C2H4। এটা কিসের সংকেত জানো? এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এই হচ্ছে দুটো দাগ মানে ডাবল বন্ড। এটা হচ্ছে দ্বিবন্ধন। কার্বন কার্বনের মধ্যে একটা ত্রিবন্ধন আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এটা কি? C2H2। এটা হচ্ছে অ্যাসিটিলিন। এটা কার সংকেত? অ্যাসিটিলিন। কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা হচ্ছে ইথিলিন। এই ওকে। ইথেনটা হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন থাকে, C2H6। 0 কেলভিন তাপমাত্রায় কোন প্রবাহের এনট্রপির মান কত হবে? এনট্রপিটা কি? এনট্রপিটা হচ্ছে, এটাকে বলা হয় বিশৃঙ্খলার একক। এনট্রপিকে বলা হয় বিশৃঙ্খলার একক। দিনের পর দিন পৃথিবীর এনট্রপি বাড়ছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে এনট্রপি যখন সর্বোচ্চ জায়গায় যাবে পৃথিবী ধ্বংস হবে। এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? তো কোন প্রবাহীর ক্ষেত্রে, কোন একটা প্রবাহী যেখানে তড়িৎ প্রবাহী কোন একটা বস্তু, এনট্রপির মান যদি 0 কেলভিনে আমরা নামিয়ে আনি, 0 কেলভিন মানে কত বলতো? 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় যদি নিয়ে যায় তাহলে এনট্রপিটা কত হয়? ন্যূনতম হবে, সর্বোচ্চ হবে, 0 হবে, একটি নির্দিষ্ট মানের হবে। তো এনট্রপি কখনোই একেবারে 0 হবে না, এনট্রপি কখনোই একেবারে 0 হয় না। এটা বলা হবে 0-তে যদি নিয়ে যাও, -273 যেখানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, সেক্ষেত্রে এটা বলা হচ্ছে যে, এটা বলা হচ্ছে যে ন্যূনতম হবে। ন্যূনতম, যত কম হওয়া যায় সেটা হবে। মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? ইউরিয়া উৎপন্ন হয় কোন অংশে? কিডনিতে, যকৃতে, পাকস্থলীতে, ফুসফুসে। সঠিক উত্তর এখানে কি হবে? মানবদেহের যে রেচন পদার্থ আছে এবং তার মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া এটি উৎপন্ন হয় কিডনি, যকৃৎ, পাকস্থলী, ফুসফুস। সঠিক উত্তর হবে যকৃৎ বা লিভার। কিডনি বৃক্কে মূত্র তৈরি হয়। মানবদের প্রধান রেচন অঙ্গ কিন্তু কিডনি বা বৃক্ক। ইউরিয়াটা উৎপন্ন হয় লিভারে, তারপর সেটা নির্গত হয় মূত্রের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 8 বলছে, সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে?
আলোর প্রকৃতি, আলোর তীব্রতা, আলোর অভিমুখ, অন্ধকার পরিবেশ। সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? সঠিক উত্তর হবে আলোর তীব্রতা। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9 বলছে NAA এটি একটি কি বলতো উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম উদ্ভিদ হরমোন। এই NAA এর ফুল ফর্ম কি? এটা একটা কৃত্রিম অক্সিন আমরা বলতে পারি, কৃত্রিম উদ্ভিদ হরমোন। তো এখানে NAA এর ফুল ফর্ম অপশন এ বলছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ন্যাপথলিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি ন্যাপথলিন বিউটারিক অ্যাসিড। তো এখানে সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে বলা হচ্ছে NAA। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন। এটা আমরা জানবো যে প্রাকৃতিক অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন নাকি STH সোমাটোট্রপিক হরমোন? তো এখানে সঠিক উত্তর কি হবে? তো মানবদেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম, তাই তো, পার লিটারে, বা 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম, সরি 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম হচ্ছে রক্তে স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ। তো এই গ্লুকোজের মাত্রা যদি কম হয় সেক্ষেত্রে সুগার ফল্ট করে, মারাও যায়। গ্লুকোজের মাত্রা আবার বেশি হয়ে গেলে সেটাও খারাপ। গ্লুকোজের মাত্রা বাড়াতে একটা হরমোন সাহায্য করে, একটা কমাতে। সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে কখন কোন হরমোন নিঃসৃত হবে সেটা নির্ধারিত করে। পাশাপাশি ইনসুলিন আমরা জানবো যে এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং গ্লুকাগন হচ্ছে বাড়ায়। ইনসুলিন কি করে? রক্তে শর্করা পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকাগন হচ্ছে বাড়ায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে ইনসুলিন। সুগার হলে ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন ইনজেকশনও নেয় অনেকে যদি সেরকম হয় লেভেলের। তো ইনসুলিন এটা কিন্তু এই যে তিনটে হরমোন ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন। ইনসুলিন এটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ। সোমাটোস্ট্যাটিন হচ্ছে ডেল্টা, গ্লুকাগন হচ্ছে আলফা কোষ থেকে নিঃসৃত হয়। আলফা, বিটা, ডেল্টা তিনটে কোষ থেকে তিনটে হরমোন নিঃসৃত হয়। STH সোমাটোট্রপিক হরমোন এটা কিন্তু পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। কোশ্চেন নাম্বার 11, বেগের SI একক কি? ভেলোসিটি, বেগের SI পদ্ধতিতে একক কি? এই ধরনের একক কিন্তু একটা পরীক্ষা আসে। বেগের SI একক কি হবে? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা, মিটার পার মিনিট, কিলোমিটার পার সেকেন্ড। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। তো সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড। এটা তুমি বলো যদি SI পদ্ধতি বলো, SI পদ্ধতিতে। আর যদি বলো CGS পদ্ধতিতে কি হবে স্যার? CGS পদ্ধতিতে কি হবে? বেগের CGS একক কি হবে বলো? তাহলে এখানে আমরা কি উত্তর করব? মিটার জায়গায় তুমি সেন্টিমিটার লেখো আর এখানে লেখো সেকেন্ড। তাহলে বেগের CGS একক সেন্টিমিটার ভাগ সেকেন্ড আর SI একক মিটার ভাগ সেকেন্ড। গ্রিন ভিট্রিয়লের সংকেত কি? গ্রিন ভিট্রিয়ল
এটি কার এর সংকেত কি হবে? গতবার ফিজিক্সের একটা প্রশ্ন এসেছিল, এরকম একটা সংকেত রিলেটেড, কি একটা ছিল, ক্যালসিয়াম ফসফেট না কি জাতীয় একটা ছিল। গ্রিন ভিট্রিয়াল, অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? মনে আছে? অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড কে H2SO4 কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। সালফিউরিক অ্যাসিড কে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়। ফেরাস সালফেট তার সঙ্গে 7 অণু জল, এটাকে কি বলা হয় জানো? এটাকেই বলা হয় গ্রিন ভিট্রিয়াল। ZnSO4, জিঙ্ক সালফেট, এটাকে বলা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল, হোয়াইট, সাদা ভিট্রিয়াল। হোয়াইট ভিট্রিয়ালের সংকেত হচ্ছে এটা। CuSO4, কপার সালফেট 5 অণু জল, এটাকে বলা হবে ব্লু ভিট্রিয়াল, নীল ভিট্রিয়াল। আর কোবাল্ট সালফেট 7 অণু জল, এটাকে বলা হয় রেড ভিট্রিয়াল। এই যে সংকেতগুলো কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন গতবার এসেছিল ফিজিক্যাল সায়েন্স থেকে, তো আমাদের এইগুলো মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 13। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? প্রজাপতি, চিংড়ি, কেঁচো, হাইড্রা। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায়? সঠিক উত্তর কি হবে? প্রজাপতি, চিংড়ি, কেঁচো, হাইড্রা। অর্থাৎ বিভিন্ন প্রাণীর আমরা শ্বাস অঙ্গ কি সেটা আমাদের জানতে হবে। মানুষের যেমন ফুসফুস, এক একটা প্রাণীর এক এক রকম রয়েছে, আমরা বলবো প্রজাপতির ক্ষেত্রে শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে। কোশ্চেন নাম্বার 14। কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় কিন্তু ধুলো নিচে পড়ে যায়, এর কারণটা কি? স্থিতিজাড্য, গতিজাড্য, অভিকর্ষজ বল নাকি কোনোটি নয়? তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? তো এটা মূলত গতিজাড্য স্থিতিজাড্যেরই একটা প্রশ্ন। কম্বলটা যখন আঘাত করা হয় তখন কম্বলটা সরে যাচ্ছে এবং যেখানে ধুলো ছিল ওই ধুলোটা ওখানেই থাকছে, সেটা কিন্তু স্থিতিজাড্যের কারণে স্থির থাকে। এবার যেই কম্বল সরে গেছে ধুলোটা অটোমেটিক বেরিয়ে গেল, নিচে পড়ে যাবে। তাহলে এইখানে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে এই ঘটনাটা কি? এটা স্থিতিজাড্যের উদাহরণ। স্থিতিজাড্যের অনেক উদাহরণ হতে পারে। তুমি একটা বাসে দাঁড়িয়ে আছো, বাসটা যদি দাঁড়িয়ে থাকে, এবার যেই হঠাৎ চলা শুরু করবে দেখবে তুমি পিছনে হেলে যাচ্ছ, এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। অর্থাৎ স্থির থাকলে বস্তু স্থির থাকতে চায়, স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। আর গতিশীল বস্তুর গতিতে থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। একটা ফ্যান চলছে, সেটা অফ করেছো, সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেডটা থামে না, কিছু সময় ঘুরতে ঘুরতে তারপর থামে, এটা হচ্ছে গতিজাড্যের এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন, গামা রশ্মি। গামা রে, এটা একটা তেজস্ক্রিয় রশ্মি আমরা জানি এবং খুবই ডেঞ্জারাস। এটা একটা তেজস্ক্রিয় রশ্মি। এই গামা রশ্মি সম্পর্কে নিচের কোন অপশনটি সঠিক হবে? শব্দের সমান বেগে গতিবে গমন করে, খালি চোখে দেখা যায়, নির্গত হওয়ার সময় গ্যাসকে ব্যাপক আয়নিত করে, নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব অল্প আয়নিত করে। গামা রশ্মির বেগ হচ্ছে আলোর বেগের সমান। বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলোর বেগের সমান। আলোর বেগের সমান হয়। তাহলে শব্দের বেগের সঙ্গে গমন করে নয়, খালি চোখে দেখা যায় না হবে, ঠিক আছে। নির্গত হওয়ার সময় গ্যাসকে ব্যাপক আয়নিত করে না, এটা খুব অল্প পরিমাণে আয়নিত করে। তাহলে এখানে অপশন নম্বর ডি আমরা সঠিক উত্তর করব। এটা কিন্তু খুব ক্ষতিকারক একটি রশ্মি। গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান হয়, এটি ভর শূন্য, এটি তেজস্ক্রিয় রশ্মি। নিম্নলিখিত কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? তো আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রেই বলে থাকি যে উদ্ভিদের খাদ্য তৈরি করা একটা পদ্ধতির নাম সালোক সংশ্লেষ, যেটা আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে জল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত অংশে গ্লুকোজ তৈরি হয় এবং তার সঙ্গে অক্সিজেন এবং জল তৈরি হয়, এটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলা হয়। তো এখানে আমরা দেখব কিছু প্রাণী সালোক সংশ্লেষ করতে সক্ষম যাতে কিন্তু ক্লোরোফিল আছে।
ক্লোরোফিল যাদের আছে তারা সালোক সংশ্লেষ করতে পারে। এই ক্লোরোফিলটা হয়তো প্রধান একটা উপাদান, ক্লোরোফিল থাকতে হবে তবেই সে সালোক সংশ্লেষ করতে পারবে। তো এরকম প্রাণীর মধ্যে আমরা দেখব ক্রাইসঅ্যামিবা, ইউগ্লিনা, এগুলো হচ্ছে সালোক সংশ্লেষ করতে সক্ষম প্রাণী। একটি আদর্শ ফিউজ তার এর বৈশিষ্ট্যটা কেমন হয়? একটি আদর্শ ফিউজ তারটা বাড়িতে ব্যবহার করা হয় সাধারণত যাতে বিদ্যুৎ লাইনে কোনো রকম যদি সমস্যা হয় ফিউজ তারটা কেটে যাবে, বিদ্যুৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এটাকে এমন ভাবে বানানো হয় যদি হঠাৎ কোনো রকম বিদ্যুতের মধ্যে আপ ডাউন হয়, কারেন্টের আপ ডাউন হলে এটা কেটে যাবে। তাহলে এর গলনাঙ্কটা এমন করা হয় যে কম করা হয়, খুব সহজে যাতে গলে যেতে পারে, এটা একটা পয়েন্ট। নিম্ন গলনাঙ্ক করা হয়, এটা একটা ঠিক আছে। আচ্ছা, এই দুটো অপশন একই হয়ে গেছে, কিন্তু রোধটা সবসময় বেশি করা হয়, রোধ বাধাটা বেশি থাকে, উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, অপশন নাম্বার ডিটা সঠিক আছে, উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক, এই দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে? রেড ডেটা বুকটা কি বলতো? যে সমস্ত বিপন্ন প্রাণীদের তালিকা এখানে থাকে, বিপন্ন প্রাণী পৃথিবীতে যেগুলো হারিয়ে যাওয়ার পথে প্রাণী বা উদ্ভিদের ডেটাই রেড ডেটা বুকে থাকে। বিপন্ন জীবের তালিকা রেড লিস্টে থাকবে। এই রেড ডেটা বুক ভারতের হয়ে কাজ করে কোন সংস্থা জানো? রেড ডেটা বুক প্রকাশ করে ইন্টারন্যাশনালি হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রেড ডেটা বুক প্রকাশ করে ভারতের হয়ে। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন, চিকিৎসকগণ যে যন্ত্রটি ব্যবহার করে হৃদস্পন্দন শোনেন তার নাম কি? হৃদস্পন্দন মাপক যন্ত্র কি হবে? এক কথায় স্টেথোস্কোপ, থার্মোমিটার, স্পাইরোমিটার, কার্ডিওগ্রাম। হৃদস্পন্দন শোনার যন্ত্র হচ্ছে স্টেথোস্কোপ, অপশন এ। পরবর্তী কোশ্চেন বলছে NH4OH এটি হলো একটি কি? তীব্র ক্ষার, মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। NH4OH এটা একটা ক্ষার, এটা আমরা প্রত্যেকে জানি, এটা একটা ক্ষার, এটা অ্যাসিড কখনোই নয়, এটা ক্ষার। NH4OH যে ক্ষার জলীয় দ্রবণে বেশি আয়নিত হবে আর কম আয়নিত হবে, এটা একটা ম্যাটার করছে। যেটা যারা বেশি আয়নিত হয় তারা হচ্ছে তীব্র ক্ষার, আর কম আয়নিত হলে মৃদু ক্ষার। এটা আমরা যদি দেখি এটা কম আয়নিত হয়, এটা আমরা মৃদু ক্ষার বলবো। ওকে, তো আমাদের কিন্তু NMGNM এর ব্যাচ চলছে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আশা করি একটা ভালো প্রস্তুতি তোমার হবে পরীক্ষার আগে। ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে বলতো? ক্ষার যেটা আমরা বলছি NH4OH ক্ষার, ক্ষারের এক্সাম্পল তুমি দাও। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। NH4OH এগুলো জলীয় দ্রবণে OH আয়ন দেবে, OH মাইনাস আয়ন দেয়। জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন OH মাইনাস আয়ন দেবে। আর অ্যাসিড হলে কি হয়? অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে। অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করবে, আর ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবে। আমরা 22 এটা হোমওয়ার্ক দিচ্ছি। আজকের সেশন এখানে আমরা এন্ড করব। যে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন, ব্যাকটেরিয়া ধ্বংস, রক্তাল্পতা রোধ, শক্তির ব্যবহার করা। 22 কোশ্চেন এখানে আমরা আলোচনা করলাম। তোমরা যারা ক্লাসে ছিলে কত হচ্ছে একটু জানাবে, এবং এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। তো ক্লাসগুলো করতে থাকো, আশা করি উপকার হবে।
এবং যদি পড়তেই হয় ভালো করে পড়ো, তুমি সে আমাদের এখানে পড়ো না পড়ো ব্যাপার নয়, তোমাকে মেনলি যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু দেখতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।